দাদা বলছি, ভূতের বাড়ি যাবেন নাকি? দেখুন, আমি জানি জীবনের কোনো না কোনো পর্যায়ে আপনি একবার না একবার ভেবেছেন যে আহা, একটা ভূতের বাড়িতে রাত কাটাতে পারলে কি ভালোই না হতো। কারণ আপনি জানেন ভূতের বাড়িতে কেবল গা ছমছমই করবে, একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, হয়তো মাঝে মাঝে একটা দুটো আওয়াজে একটু চমকে উঠবেন, কিন্তু আপনার তেমন কোনো ক্ষতি হবে এ আপনি একেবারেই মনে করেন না। চলুন না একবার পরীক্ষা করে দেখা যাক। প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি নিয়ে চলে আসুন, আমরা খুঁজে বের করি ভূত বলে সত্যি কিছু হয় কিনা। শুনতে থাকুন ঐশিক মজুমদারের গল্প ভয় যখন সত্যি হয়। দুর্দান্ত। নির্জন মাঠের মাঝখানে দোতলা ফার্ম হাউসের সামনে দাঁড়িয়ে অস্ফুটে স্বগতোক্তি করল বিকাশ। আলফা টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় সাপ্তাহিক অনুষ্ঠান গোস্ট হান্টার এর সঞ্চালক বিকাশ গর্গ। আজ রাতে আকাশে চাঁদ নেই। অন্ধকারের মধ্যে গাঢ়তর অন্ধকার একটা স্তূপের মতো পরিত্যক্ত বাড়িটা দাঁড়িয়ে আছে, যেন স্বয়ং শয়তানের পাতা ফাঁদ। এই পরিবেশে এই বাড়ির সামনে এলে অতি বড় সাহসীরও হৃদস্পন্দন দ্রুত লয়ে ছুটতে বাধ্য। অথচ আজ সকালেই সে এখানে এসেছে, তখন এ বাড়িটাকে মোটেই এরকম ভীতিপ্রদ মনে হচ্ছিল না। এমনিতেই এটা গ্রেটার নয়ডার একটা জনবিরল অঞ্চল, তার উপর ভুতুড়ে দুর্নাম থাকায় এ বাড়ির ত্রিসীমানায় কেউ আসে না। বর্তমান কেয়ারটেকারও পারতপক্ষে এমুখ হয় না। বিকাশের উদ্দেশ্য জানার পর কিছু কাঞ্চন মূল্যের বিনিময়ে 24 ঘন্টার জন্য দরজার চাবিটি দিতে অবশ্য সে আপত্তি করেনি। সেই চাবি হাতে পেয়ে বেলাবেলি বাড়ির ভেতর রেকি করে গেছে বিকাশ। অতি সাধারণ গঠনশৈলী। এই অঞ্চলের ফার্ম হাউসে যেমনটা হয়, ঢুকেই একটা বড় হলঘর, তাকে ঘিরে আছে আরো গোটা তিনেক ঘর, যাদের দরজা খুলেছে ওই হল ঘরের মধ্যে। এক প্রান্তে দোতলায় ওঠা সিঁড়ি, দোতলার পরিকল্পনাও একই রকম। বিদ্যুৎ সংযোগ বহুদিনই বিচ্ছিন্ন, কোনো ঘরে কোনো আসবাব নেই। বছর 10 আগের এক ভয়ঙ্কর ঘটনার পর থেকেই এই বাড়ি পরিত্যক্ত। এই 10 বছরে সমস্ত আসবাব হয় বিক্রি নয় চুরি হয়ে গেছে, সম্ভবত ওই কেয়ারটেকারের যোগ সাজসেই। তা যাক, তা নিয়ে বিকাশের মাথা ব্যথা নেই। সব কিছু খুঁটিয়ে দেখার পর প্রয়োজনীয় কয়েকটা কাজ সেরে সে এখান থেকে বিদায় নেয়। হোটেলে ফিরে মধ্যাহ্নভোজের পর নিজের টিমের সাথে বসে আর একবার বাড়িটার ইতিহাস ছালিয়ে নিয়েছে। কোনো বাড়ি ভুতুরে বলে যতই কুখ্যাত হোক, তার ইতিহাস আর ভূগোল মনঃপুত না হলে সে বাড়িতে বিকাশ গর্গ শুটিং করে না। এই বাড়ির ক্ষেত্রে তার মনে হয়েছিল এখানে গোস্ট হান্টারের আর একটা শিহরণ জাগানো এপিসোড জন্ম নেবে। রাত 10টার সময় ফিরে এসে দেখছে তার অনুমান মিথ্যে নয়। সকালের সেই সাদামাটা ফার্ম হাউসের সাথে আধার রাতের এই বিভীষিকার আকাশ পাতাল ফারাক। বিকাশের সঙ্গে টিম বলতে অবশ্য একটি মাত্র লোক, ক্যামেরাম্যান হেমন্ত ঠাকরে। তার ঠিক পেছনে দাঁড়িয়ে সেই মারাঠি তরুণ এখন তার ক্যামেরার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।
দু হাত আটকা থাকায় সে তার জ্বলন্ত পেন্সিল টর্চ দাঁতের ফাঁকে ধরে রেখেছে। দলের তৃতীয় ও শেষ সদস্য তাদের ড্রাইভার গুরশারাম। এই মুহূর্তে সে গাড়ি নিয়ে অপেক্ষা করছে বিস্তীর্ণ মাঠের পাশের হাইওয়েতে, এখান থেকে আন্দাজ 150 মিটার দূরে। আজ থেকে 6 মাস আগে এই শোয়ের প্রস্তাব নিয়ে বিকাশ আলফা চ্যানেলের দ্বারস্থ হয়। পরিকল্পনার অভিনবত্ব দেখে চ্যানেল কর্তৃপক্ষ প্রাথমিক দ্বিধার পর রাজি হয়ে যান, কিন্তু তারা যে টিম দিয়েছিলেন তার থেকে শুধুমাত্র ক্যামেরাম্যান ঠাকরেকে রেখে বাকিদের সবিনয়ে প্রত্যাখ্যান করে বিকাশ। তার ধারণা ছিল অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে। তথাকথিত ভুতুড়ে বাড়িতে একসাথে অনেকে উপস্থিত, এ কথা দর্শক একবার বুঝে ফেললেই ভীতির আবহটা ব্যাহত হবে। সমস্ত শিহরণেরও সেখানেই ইতি। তার ধারণা অভ্রান্ত প্রমাণিত হয়েছে। টিআরপির নিরিখে আজ তার স্বাদের গোস্ট হান্টার আলফা চ্যানেলের জনপ্রিয়তম শো। চ্যানেল কর্তৃপক্ষ সম্প্রতি তার সাথে আগামী 1 বছরের চুক্তি সম্পাদন করেছেন। হেমন্তের দিকে ফিরে বিকাশ প্রশ্ন করল, কে হে? কেমন দেখছো? হেমন্তের কাজ শেষ হয়েছে। টর্চটা মুখ থেকে নামিয়ে সে উত্তর দিল, দারুণ বস, আপনার পছন্দে কোনো ভুল হয় না। অন্ধকারের মধ্যেই বিকাশ একটু আত্মপ্রসাদের হাসি হাসল। ভুল হলে কি আর 1 নম্বর হওয়া যেত? প্রতি সপ্তাহে শুধু দিল্লি চণ্ডীগড় অঞ্চলেই ভুতুড়ে বাড়ির সন্ধান আসে অন্তত গোটা 10। তাদের মধ্যে সঠিক বাড়িটি বেছে নেওয়াই তো আসল মুনশিয়ানা। হেমন্তের টর্চের আলোতে দ্রুত হাতে তালা খুলে সে বলল, ব্যাস না, এবার টর্চ নেবাও। হেমন্ত টর্চ নিভিয়ে পকেটে রাখল। এরপর থেকে পুরো শুটিং হবে বিকাশের হাতে ধরা গোস্ট ডিটেক্টর মেশিনের মৃদু আলোয়। এখনো অবধি সব জায়গায় তাই হয়ে এসেছে। সেই মৃদু সবুজাভ আলোয় আরও ঘনীভূত হয় ভুতুড়ে বাড়ির গা ছমছমে পরিবেশ। শিহরিত হয়ে ওঠে দর্শকের বিশ্বাসপ্রবণ মন। দরজা ঠেলে ভেতরের অন্ধকারে পা রাখল বিকাশ। সুবৃহৎ ভিডিও ক্যামেরার আকৃতির গোস্ট ডিটেক্টর মেশিনের সুইচ অন করতেই তার সামনের ম্লান সবুজ আলো জ্বলে উঠল। পেছন পেছন ঢুকে হেমন্ত ঠাকরে দরজা বন্ধ করে দিল। আলোটা নিজের মুখের উপর ফোকাস করে ক্যামেরার দিকে ফিরে বিকাশ বলল, স্টার্ট। শোয়ের প্রথম কয়েক মিনিটে সে ক্যামেরার দিকে মুখ করে বাড়ির সংক্ষিপ্ত ইতিহাসটুকু বলে নেয়। শুটিংয়ের বাকি অংশে গোস্ট ডিটেক্টর মেশিন নিজের সামনে বাগিয়ে ধরে এগিয়ে চলে, আর পেছনে ফিরে তাকায় না। হেমন্ত তার প্রায় গায়ে লেগে থাকে তাকে অনুসরণ করে। ক্যামেরাবন্দি করতে থাকে তার দেখানো দৃশ্য। হেমন্ত ক্যামেরা চালু করল। বিকাশ একবার গলা খাঁকারি দিল। শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। প্রতিশ্রুতি মতো আমরা ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গোস্ট হান্টারের পরবর্তী পর্ব নিয়ে। আমি বিকাশ গার্গ, আর আমার সাথে ক্যামেরায় হেমন্ত ঠাকরে। তার শিহরণ জাগানো মন্দ্র স্বর ফাঁকা হল ঘরে যেন গম গম করে উঠল। নিজের হাতে ধরা যন্ত্রের আলোটা অভ্যস্ত ভঙ্গিতে নিজের মুখের উপর তেরচাভাবে ফেলে বিকাশ বলে যেতে লাগল, তো আজ আপনাদের নিয়ে এসেছি গ্রেটার নয়ডার কুখ্যাত হানাবাড়ি বাচিক শিল্পী অরোরা হাউসে। গলার আজ থেকে মাত্র বছর 10 আগে এই বাড়িটি তৈরি করায় তরুণ ব্যবসায়ী সুখবীর সিং অরোরা। তার সদ্য পরিণীতা স্ত্রী অমৃতাকে নিয়ে এখানে বসবাস শুরু করে সে। যে বাড়ি হয়ে ওঠার কথা ছিল সুখের নীড়, কেন তা আজ এই অভিশপ্ত অট্টালিকা?
প্রথমেই আপনাদের সংক্ষেপে জানাবো সেই বিয়োগান্ত কাহিনী। আসুন, তো যে কথা বলছিলাম, সুখবীর অমৃতার বিবাহিত জীবন সুখের হয়নি। প্রথম থেকেই সুখবীরের সন্দেহ ছিল অমৃতা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। বিয়ের মাত্র 2 মাসের মাথায় সেই সন্দেহের বশে সে ছুরির আঘাতে নৃশংসভাবে খুন করে অমৃতাকে। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের তাগিদে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে দেহ। পরবর্তীকালে বিচারে সুখবীরের ফাঁসি হয়। সে কথা হয়তো আপনাদের মনেও আছে। বাড়ির মালিকানা যায় তার এক তুতো ভাইয়ের কাছে। এখানেই কাহিনী শেষ হতে পারত, কিন্তু 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 তারপর থেকেই এখানে শুরু হয় হন্টিং, অর্থাৎ ভূতের উপদ্রব। কারুর পক্ষেই আর এ বাড়িতে থাকা সম্ভব হয়নি। অন্তত 10 জন প্রত্যক্ষদর্শী হলফ করে বলেছে রাতের অন্ধকারে তারা এখানে সচক্ষে দেখেছে অমৃতার দগ্ধ প্রেত মূর্তি। তবে সেখানেই শেষ নয়। বছর 3 আগে বন্ধুদের সাথে বাজি রেখে এই বাড়িতে রাত কাটাতে যায় একজন দুঃসাহসী যুবক। আর গেস করুন পরদিন কি ঘটে? ইয়েস, পরদিন তার মৃতদেহ পাওয়া যায় সেই ঘরে যেখানে অমৃতার দেহে অগ্নিসংযোগ করেছিল সুখবীর। না, দেহে আঘাতের কোনো চিহ্ন নেই, শুধু মুখ প্রবল আতঙ্কে বিকৃত। মনে মনে হেসে এখানে একটা নাটকীয় বিরতি দিল বিকাশ। শোয়ের প্রথম অংশ সাফল্যের সাথে সম্পূর্ণ হয়েছে। দর্শক বিশ্বাস করতে শুরু করেছে এই অলৌকিক কাহিনী। এবার ইয়েস, তো এবার আমি আপনাদের প্রিয় বিকাশ গার্গ আপনাদের সাথে নিয়ে ঘুরবো এই কুখ্যাত বাড়ির ভেতরে। বিস্তারিতভাবে দেখাবার চেষ্টা করব কোথায় কিভাবে ঘটেছিল 10 বছর আগের সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড। আর সেই সাথে আমরা খুঁজে বার করব এই ভৌতিক কাহিনীর আদৌ কোনো বাস্তব ভিত্তি আছে কি না। সত্যি কি আজও এ বাড়িতে ঘুরে বেড়ায় অমৃতার অতৃপ্ত আত্মা? সেই অনুসন্ধানে বরাবরের মতো আমাকে সাহায্য করবে আমাদের সুপরিচিত এই গোস্ট ডিটেক্টর মেশিন। হাতের যন্ত্রটা ক্যামেরার সামনে একবার দুলিয়ে মনে মনে আর এক দফা হাসল বিকাশ। গোস্ট ডিটেক্টর না ছাই, পুরোটাই স্রেফ ধাপ্পাবাজি। এই ভূতান্বেষী যন্ত্র আসলে তারই মস্তিষ্ক প্রসূত। এর মৃদু আলোয় অন্ধকার দূর হওয়ার বদলে আরও রহস্যময় হয়ে ওঠে। সামনে 3-4 হাত পরিসর কোনো ক্রমে দৃশ্যমান হয়। ক্যামেরাতেও ধরা পড়ে সেইটুকু আলো আঁধারি। বিকাশ ধীরে ধীরে এগোলে একটু একটু করে উন্মোচিত হতে থাকে আলোর গণ্ডির বাইরের অন্ধকার। সে এক রোমহর্ষক দৃশ্য। যন্ত্রের ওপরের একটা ছোট স্ক্রিনে পারিপার্শ্বিকের তাপমাত্রা দেখা যায়। সেখানেও রয়েছে ধোঁকার টাটি। কথা বলতে বলতে সময় বুঝে বিকাশ বাঁ হাতের কারসাজিতে পকেটে লুকোনো একটা ছোট্ট আইস ব্যাগ বার করে সবার অলক্ষ্যে থার্মোমিটারে ছুঁয়ে দেয়। দ্রুত নামতে থাকে স্ক্রিনের তাপমাত্রা। দেখে শিউরে ওঠে দর্শক। এই গোস্ট ডিটেক্টর ছাড়াও তার হাতে আছে অশরীরী উপস্থিতি প্রমাণের আরও কিছু কলা কৌশল। এই বাড়িতেও সে সকালে লুকিয়ে রেখে গেছে তেমনই একটা তুরুপের দাস। তবে সেটা ক্রমশ প্রকাশ্য। তবে এই প্রতারণার জন্য বিকাশের বিন্দুমাত্র সংকোচ নেই। তার বিশ্বাস ভূত ব্যাপারটাই একটা প্রকাণ্ড ভাঁওতাবাজি। আত্মা বলে কিছু নেই, মানুষ মরলেই সব শেষ। তবুও ঘটনাচক্রে জীবিকা নির্বাহের জন্য তাকে সেই
ভূতের ওপরেই নির্ভর করতে হচ্ছে, এটুকুই যা ভাগ্যের পরিহাস। গোস্ট ডিটেক্টর হাতে সে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বিশেষ একটা ঘরে গিয়ে ঢুকল। থমকে দাঁড়ালো একটুখানি। বন্ধুগণ, একটা নয় দুটো বিশেষ কারণে প্রথমেই আপনাদের এই ঘরে নিয়ে এলাম। প্রথমত, এই ঘরেই হত্যাকাণ্ডের শেষে অমৃতা অরোরার দেহে অগ্নিসংযোগ করে সুখবীর। দ্বিতীয়ত, এখান থেকেই উদ্ধার হয় দুঃসাহসী যুবক পবন ভরদ্বাজের মৃতদেহ। পবন ভরদ্বাজ অর্থাৎ বন্ধুদের সঙ্গে বাজি রেখে যে রাত কাটাতে এসেছিল এখানে। তবে এখনো পর্যন্ত আমরা এখানে কোনো অশরীরী উপস্থিতির ইঙ্গিত পাচ্ছি না। কোনো বাতাসের ঝাপটা নেই। আমার গোস্ট হান্টারের বিশেষ তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় কোনো নড়াচড়াও চোখে পড়ছে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন, পরিবেশের তাপমাত্রা। দেখুন, এই মুহূর্তে যন্ত্রের স্ক্রিনে তাপমাত্রা কত 22 ডিগ্রি সেলসিয়াস, যা এই সময় এই অঞ্চলে রাতের স্বাভাবিক উষ্ণতা। এখানে ঢোকার পর থেকে গত 10 মিনিটে স্ক্রিনের এই তাপমাত্রায় কোনো পরিবর্তন হয়নি। ধীর গতিতে পুরো 360 ডিগ্রি ঘুরে ঘরের চারিদিকের দেওয়াল দর্শকদের দেখালো সে। পেছনে 2 ফুট দূরত্ব বজায় রেখে তার সাথে সাথেই ঘুরল হেমন্ত ঠাকরে। কথা বলতে বলতেই ঘরের মেঝের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিল বিকাশ। গোস্ট হান্টারের ম্লান আলো ছাড়াও সেই মেঝে যেন নিজেই কিছুটা দেদীপ্যমান। নজর করলেই সেখানে একটা ম্লান আভা চোখে পড়ছে। যাক, নিশ্চিন্ত। সকালে শুধু এই ঘরই নয়, সিঁড়ি সহ প্রায় গোটা বাড়ির মেঝেতে জমে থাকা ধুলোর ওপর ছড়িয়ে রেখে গেছে গ্লো পাউডার বা স্ট্রনশিয়াম অ্যালুমিনেটের একটা মিহি আস্তরণ। পরিকল্পনা আছে শোয়ের একেবারে শেষ লগ্নে পৌঁছে বুটের আঘাতে ধুলো ওড়াবে। চোখের সামনে বাতাসে স্বয়ংপ্রভ আবর্ত দেখে পিলে চমকে যাবে আলোকিত ড্রয়িং রুমের নিরাপদ আশ্রয়ে উপবিষ্ট শৌখিন ভূত দর্শনেচ্ছুকদের। তবে যাই হোক, সে পরের কথা। এখন আমরা আপনাদের সরাসরি নিয়ে যাব বাড়ির দোতলায়। হত্যাকাণ্ডের সময় অমৃতা যেখানে ছিল, সেই ভয়ঙ্কর ঘটনাবলীর পুনর্নির্মাণ করতে হলে ওখান থেকেই আমাদের শুরু করতে হবে। হেমন্তকে পেছনে নিয়েই ঘরের দরজার দিকে এগোলো বিকাশ। দরজার বাইরে কিছুটা গিয়েই তাকে থমকে দাঁড়াতে হলো। হেমন্ত বেরোয়নি। পেছন থেকে সে কি অস্ফুটে কিছু একটা বলল। ক্যামেরা নিয়ে কোনো সমস্যা? যাই হোক, কয়েকটা মুহূর্ত অপেক্ষা করতেই হবে। এই অবসরে ক্ষিপ্র হাতে পকেট থেকে ছোট্ট আইস ব্যাগ বার করে গোস্ট হান্টারের থার্মোমিটারে ঠেকালো বিকাশ। ছুঁয়ে রাখলো কিছুক্ষণ। যাক, হেমন্ত আবার পেছনে এসে দাঁড়িয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাতে যন্ত্রটা কিছুটা তুলে ধরল বিকাশ, যাতে স্ক্রিনের তাপমান সহজেই ক্যামেরায় ধরা পড়ে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রথমবার আমরা এখানে কোনো অস্বাভাবিকত্ব লক্ষ্য করছি। আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন ঘরের তাপমাত্রা হঠাৎ করে নেমে গেছে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস এবং সেই শৈত্যপ্রবাহ কিন্তু আমরা নিজেরাও এখন অনুভব করতে পারছি। এর অর্থ কি? অমৃতা কি তবে কাছে পিঠেই রয়েছে? ধারাভাষ্য দিতে দিতে বরাবরই সে কাহিনীর সাথে একাত্ম হয়ে যায়। প্রথমে মনে হয়েছিল শীতের অনুভূতিটা বুঝি সেই কারণেই, কিন্তু কয়েক মুহূর্ত পরেই বুঝতে পারল কল্পনা নয়, সত্যি সত্যি একটা মৃদু ঠান্ডা হাওয়া স্পর্শ করে যাচ্ছে তার পিঠ। আশ্চর্যের কিছু নেই, এরকম চরম জলবায়ুর শহরে
রাত্রিবেলা আকস্মিক শীতলতা খুব অস্বাভাবিক নয়। আর এই পরিত্যক্ত বাড়ির জানলা দরজার যেমন ভগ্নদশা, সেই রাতে নেশাগ্রস্ত অবস্থায় ফিরে এসে সুখবীর ল্যাচকি দিয়ে নিঃশব্দে সদর দরজা খোলে। পুলিশের মতে সে খুনের পরিকল্পনা করেই কিন্তু এসেছিল, কারণ তার সাথে ছিল বড় সড়ো একটা মাংস কাটা ছুরি। এবারে আমরা যে সিঁড়ি দিয়ে উঠছি সেই সিঁড়ি দিয়েই পা টিপে টিপে দোতলায় ওঠে সুখবীর। পায়ে পায়ে সিঁড়ির দিকে এগুলো বিকাশ। বলতে বলতে আবার একটু খটকা লাগলো। এবার দুটো কারণে। প্রথমত, শীত শীত ভাবটা কাটছে না। মনের ভুল নয়, কারণ থার্মোমিটার স্ক্রিনে প্রদর্শিত অঙ্ক 12 ছেড়ে আর ওঠেনি। সিঁড়িতে কি কোনোভাবে আটকা পড়েছে ঠান্ডা হাওয়ার একটা স্তর? হ্যাঁ, হতেও পারে। দ্বিতীয়ত, বাতাসে ভাসছে একটা মৃদু দুর্গন্ধ। এই গন্ধ সে সকালে পায়নি। অবশ্য এরকম পোড়ো বাড়ির কোনো কোনায় ইঁদুর, বেড়াল বা অন্য কোনো ছোটখাটো প্রাণী মরে পচে থাকা মোটেই অসম্ভব নয়। নিজের মনেই হাসল বিকাশ। অন্য কেউ হলে প্রকৃতির এই সামান্য খেয়ালেই হয়তো ভয়ে ঘেমে নিয়ে একসা হতো, কিন্তু সে বিকাশ গর্গ অন্য ধাতুতে গড়া। অবশ্য হেমন্তেরও তারিফ করতে হয়। বিন্দু মাত্র না ঘাবড়িয়ে ক্যামেরা কাঁধে সিঁড়ি দিয়ে উঠছে সেও। তার পায়ের মৃদু থপ থপ আওয়াজ বিকাশ শুনতে পাচ্ছে নিজের ঠিক পেছনে। পায়ের আওয়াজের কথাটা খেয়াল হতে বিকাশ একটু ভ্রু কোঁচকাল। হেমন্তকে সে বহুবার বলেছে নিঃশব্দে চলাফেরা করতে। এবারে আমরা দোতলায় উঠে এসেছি, যেমন সে রাতে উঠে এসেছিল সুখবীর। এখন আমরা কমন স্পেসে দাঁড়িয়ে। পুলিশের কাছে অপরাধীর দেওয়া বয়ান অনুযায়ী আমাদের ঠিক বাঁদিকের ঘরেই ছিল অমৃতা। লেটস অ্যাজিউম সুখবীরের সাথে আমরাও এখন সেই ঘরে ঢুকছি চুপিসারে। থার্মোমিটারের অঙ্কের দিকে তাকিয়ে চমকালো বিকাশ। 10 ডিগ্রি। চোখের সামনেই নামলো 9। বিগড়ল নাকি যন্ত্রটা? না, এই ঘরের ভেতরটা সত্যি আরো ঠান্ডা। যদিও কেন সে ব্যাখ্যা তার কাছে নেই। তা না থাক, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা চলে না। দেখুন দেখুন দর্শক বন্ধুরা, থার্মোমিটারের তাপমান এখন 9 ডিগ্রি। হ্যাঁ, মাত্র 9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি অমৃতা আমাদের সাথেই ঘুরছে? তারও কি মনে পড়ে যাচ্ছে ছুরি হাতে সুখবীরকে ঘরে ঢুকতে দেখে উল্টো দিকে দরজা দিয়ে কিভাবে পাশের ঘরে পালিয়ে গেছিল সে? যদিও শেষ রক্ষা হয়নি। পাশের এই ঘরেই তাকে ধরে ফেলে সুখবীর। ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে অমৃতা এই ঘর থেকে ছুটে বেরোয়। স্ক্রিনে এখন দেখাচ্ছে 8 ডিগ্রি। মরুকে যা খুশি হোক। আবার কমন স্পেসে বেরিয়ে এলো বিকাশ। বাঁচার তাগিদে আহত অবস্থাতেই সে দৌড়ে নিচে নামতে থাকে এই সিঁড়ি দিয়ে। এগুলো সিঁড়ির দিকে। বলতে বলতেই সিঁড়ির মাথায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল বিকাশ। সে আদৌ ধুলো উড়ায়নি, তবুও সিঁড়ির মাঝ বরাবর উঠছে
গ্লো পাউডারের একটা ক্ষীণ আবর্ত। সবই এই ঠান্ডা হাওয়ার কারসাজি। নির্ঘাত তাই। যাই হোক, ভাগ্য ভালো, মোটেই ভেস্তে যায়নি তার প্ল্যান। বরং বলতে নেই, সে নিজেও হয়তো এত সুচারুভাবে ব্যাপারটা ঘটাতে পারত না। দেখেছেন দেখেছেন দেখতে পাচ্ছেন, আমাদের সামনের সিঁড়িতে একটা লাল আলোর ঘূর্ণি যা যা মিলিয়ে গেল। এবার কিন্তু অমৃতার উপস্থিতির অকাট্য প্রমাণ পাচ্ছি আমরা। সে আছে হয়তো লক্ষ্য রেখেছে আমাদের উপর। তবু আমরা এগোচ্ছি, স্নায়ু শক্ত রেখে। আপনাদের শুভকামনা সাথে থাকলে আমাদের কোনো অমঙ্গল হবে না। নিচতলার কমন স্পেসে পচা গন্ধটা এখন বেশ তীব্র। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শৈত্য। বাতাসে ইতস্তত পাকশাট খাচ্ছে ধুলো আর গ্লো পাউডারের সংমিশ্রণ। হেমন্ত বোধহয় এবার একটু ভয় পেয়েছে। শুটিং চলার সময় তার কথা বলার উপায় নেই, তাই কিছু বলতে পারছে না। কিন্তু সে ঘনিয়ে এসেছে একেবারে গায়ের ওপর। শোটা শেষ করতে পারলে বাঁচা যায়। দাঁতে দাঁত চেপে বিকাশ বলে চলল, একতলার এই জায়গায় এসেই শেষবারের মতো আঘাত আনে সুখবীর। গুরুতর জখম অমৃতা সেই ঘরে গিয়ে লুটিয়ে পড়ে। একেবারে প্রথমেই যেখানে ঢুকেছিলাম আমরা। আর এই ঘরেই শেষে মৃত্যু হয় অমৃতা আরোরার। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মৃতদেহে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে সুখবীর। আর ঘরের মধ্যেও হাওয়ায় ধুলো উঠছিল। আলো নিতান্ত কম। দেখতে না পেয়ে মেঝেতে পড়ে থাকা কোনো একটা বস্তুতে মোক্ষম হোঁচট খায় বিকাশ। জিনিসটাকে টপকে ধরাশায়ী হয় একেবারে উল্টো দিকে। হাত থেকে ছিটকে পড়ে নিভে যায় গোস্ট হান্টার। গ্লো পাউডারের সামান্য ছটায় ঘরের অন্ধকার কিছুমাত্র কাটেনি। সেই অন্ধকারেই কোনো ক্রমে উঠে বসল বিকাশ। হাতড়ে গোস্ট হান্টারটা খুঁজে পেয়ে তার আলোর সুইচটা টিপে দিল। এহে, পতনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সাধের যন্ত্র। আলোটা তপতপ করে কাঁপছে। তবুও সেই আলোতেই সামনের বস্তুটা নিরীক্ষণ করার চেষ্টা করল সে। এ কি? এ তো একটা মানুষের দেহ। কোথা থেকে এলো? তারা দুজন ছাড়া তো এখানে আর কেউ ছিল না। একেবারে নিশ্চল। দেহে প্রাণ আছে তো? কাঁপা কাঁপা আলোয় মুখটা দেখতেই বিকাশের গলা চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো। ভূপতিত মানুষটি আর কেউ নয়, ক্যামেরাম্যান হেমন্ত ঠাকরে। তার বিস্ফারিত মৃত দুটো চোখ শূন্য দৃষ্টিতে চেয়ে আছে সহকর্মীর দিকে। তীব্র ত্রাসের মধ্যেও দ্রুত কাজ করছে বিকাশের উত্তপ্ত মস্তিষ্ক। হেমন্ত এই ঘর থেকে বেরোতেই পারেনি। এখানেই মৃত্যু হয়েছে তার। সম্ভবত নিদারুণ আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। তাহলে এতক্ষণ কে বিকাশকে ছায়ার মতো অনুসরণ করেছে? একতলা থেকে দোতলায় এবং সেখান থেকে আবার নিচে। এই মুহূর্তে
কে স্থানুর মতো দাঁড়িয়ে রয়েছে হেমন্তের মৃতদেহের ওপাশে, সামান্য কিছুটা দূরে। আততায়ীর ছুরির মতোই তীক্ষ্ণ শৈত্য প্রবাহে জমে যাচ্ছে অস্থি মজ্জা। তীব্র পুঁতি গন্ধে রুদ্ধ হয়ে আসছে শ্বাস। বাতাসে ঝড়ের মতো উঠছে স্বয়ংপ্রভ চুল। তবু তারই মধ্যে কোনো মতে নিজের যন্ত্র সামনের দিকে তুলে ধরল অসম সাহসী গোস্ট হান্টার বিকাশ গর্গ। জখম যন্ত্র এবার জবাব দিল। শেষবারের মতো কেঁপে উঠেই নিভে গেল তার মৃদু আলো। কিন্তু সেই এক লহমায় অস্পষ্ট হলেও একটা ঝলসানো অবয়ব, পুড়ে কালো চামড়া, পলকহীন দুই চোখে অস্বচ্ছ দৃষ্টি, আর দগ্ধ সংকুচিত ঠোঁটের ফাঁকে সারি সারি দাঁত। বিপদের ওপরে যত আলোই আপনি ফেলুন না কেন, একটা বিপদ ঠিক অন্ধকারেই রয়ে যাবে। যে বিপদ আপনার একেবারে পেছনে এসে দাঁড়িয়েছে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল কৌশিক, শব্দগ্রহণ ও আবহে সায়ন। এই গল্পটি আমরা নিয়েছি পত্রপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত আরও 12 ভূতের গল্প বইটি থেকে। শুনছিলেন ঐশিক মজুমদারের কাহিনী ভয় যখন সত্যি হয়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।